রাতের নৈশব্দ আর অন্ধকারে মুড়ে রাখা এই নিবিড় অরণ্য। রাতে তো বটেই, এমনকি দিনের বেলাও কেউ আসে না। গ্রামের লোকেরা বলেন এই জঙ্গলেই নাকি গভীর রাতে জেগে ওঠে অশরীরীরা। দু চোখ ভরা জিঘাংসা নিয়ে তারা নাকি বসে থাকে জীবিত মানুষের অপেক্ষায়, শিকারী সাপদের মতো। কেউ যদি ভুল করেও গিয়ে পড়ে তবে তাকে টেনে নেয় নিজেদের দলে। এই ভৌতিক অরণ্যের রহস্যের গভীরেই পাড়ি দেব আজ আমরা। শুনতে থাকুন আমাদের আজকের উপস্থাপনা। লেখক অনিকেত মাইতির কলমে মায়া মৃত্যু। আমি এখন হাসপাতালে, কতক্ষণ বাঁচব জানি না। আমার এই অবস্থার কথা তোমাদের কাছে পৌঁছবে কিনা তাও জানি না। যদি পৌঁছয় তুমি জানবে আমার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। হাতে বেশি সময় নেই, ঘটনাটা যতটা তাড়াতাড়ি করে লিপিবদ্ধ করে রাখি। ঘটনার সূত্রপাত 1 মাস আগে থেকে। আমার নাম অনিমেষ, বন্ধুরা ভালোবেসে আমায় অনি বলে ডাকে। থাকি তেঁতুলবেড়িয়াতে। আমি আইডিবিআই ব্যাংকের সামান্য একজন কর্মচারী। সবেমাত্র গরমের ছুটি পেয়েছি। এত কাজের চাপ, ভাবছি গরমের ছুটিতে হাওয়া বদল করে কাটিয়ে দেব। কোথায় যাব এখনো ঠিক করা হয়নি, তবে এই ভারতে মনোরম জায়গার অভাব নেই। এক শনিবার সবে বাজার থেকে ব্যাগ ভর্তি আনাজ নিয়ে ঘরে ফিরে এসেছি। হঠাৎ বাড়িতে প্রায় ঢুকতে না ঢুকতেই একটা চেনা কণ্ঠস্বর শুনে ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আরে, এ তো নিখিল। নিখিল আমার ছোটবেলার বন্ধু। 5 বছর পরে আবার এই প্রথম দেখলাম ছেলেটাকে। একটা প্রজেক্টের কাজে 5 বছর আগে আমার বাড়ি এসেছিল ছেলেটা। তারপর কাজের চাপ আর সময়ের অভাবে আর তেমন দেখা সাক্ষাৎ হয় না। কি রে অনি, আমাকে তো ভুলেই গেছিস? কেন ভাই, তোর সঙ্গে তো রোজই কথা হয় হোয়াটসঅ্যাপে। আর তুই এসেছিস, ভালোই করেছিস। হ্যাপি বার্থডে ভাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তবে আজকে কিন্তু তাড়াহুড়ো করলে একদম চলবে না। দুপুরে একেবারে খেয়ে দে তারপরই যাবে, কিন্তু মনে থাকে যেন। তুই তো দেখি একদম আগের মতো আছিস। আচ্ছা বাবা, খেয়ে তারপর না হয়ে যাব। তবে আমি একা নয়, সঙ্গে তোকেও নিয়ে যাব। কয়েকদিন আমার বাড়িতে থেকে তারপর ফিরবি। কিছুক্ষণ দোনামোনা করার পর শেষটায় রাজি হয়ে গেলাম। তারপর বহুক্ষণ গল্পগুজব করলাম। কাজের কথা, দেশের কথা, আনাজপাতির দাম বাড়ানো নিয়ে কথা, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু নিয়ে। গল্প করতে করতে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল তা টেরই পাইনি। খাওয়া দাওয়া সেরে মা বাবাকে বিদায় জানিয়ে বিকেলবেলা ব্যাগপত্র গুছিয়ে নিখিলের ফোর্ড গাড়িতে তুলে দিলাম। গাড়িতে উঠতে উঠতে বাবা বললেন, বাবারা সাবধানে যেও তোমরা, আর পৌঁছে গিয়ে একটু ফোন করে দিও আমাদের। 2 বন্ধু বাবাকে আশ্বাস দিয়ে গাড়িতে উঠে পড়লাম। তারপর রওনা হলাম নিখিলের ফরেস্ট বাংলোর উদ্দেশ্যে। নিখিল থাকে দুর্গাপুরে। বর্তমানে ও দুর্গাপুরের ফরেস্ট অফিসার। আমরা গিয়ে উঠব ওর ফরেস্ট বাংলোতে। নিখিল আসলে থাকে দুর্গাপুর টাউনে, তবে এখন সেই বাড়িতে তার মা, বাবা আর একটা কাজের মাসি ছাড়া আর কেউ থাকে না। কাজের ফাঁক ফোকর দেখে মাঝে মাঝে নিখিল বেড়াতে যায় তার নিজের বাড়িতে। আমরা বেরিয়েছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এখন যে ধাবায় বসে আমরা চা খাচ্ছি, সেখান থেকে বাংলো এখনো 1 ঘন্টার রাস্তা। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় সে বলল, একটা শর্টকাট আছে জানি, রাস্তা একটু খারাপ আছে, কিন্তু 40 মিনিটের মধ্যে বাংলোতে পৌঁছে যাব। অগত্যা ঠিক হলো শর্টকাট আমরা ধরব। গাড়ি আবার ছুটল তার নিয়মিত গতিতে। কিছু দূর গিয়ে নিখিল স্টিয়ারিংয়ের হুইল বাঁদিকে ঘোরালো। হাইওয়ে থেকে নেমে
একটা অপেক্ষাকৃত সরু রাস্তায় চলে গিয়েছে, তবে 4 চাকা যাওয়ার মতো কিন্তু যথেষ্ট চওড়া। কিছু দূর গিয়ে একটা কাঁচা রাস্তায় পড়লাম, তবে রাস্তা বেশ খারাপ। গাড়িতে শান্তভাবে বসে থাকার জন্য রীতিমতো কসরত করতে হচ্ছে। রাস্তাটা বেশ অন্ধকার, শুধুমাত্র দুটো হেডলাইটের জলজলে আলো যেন এই ঘন কালো অন্ধকার পুড়ে বেরোতেই পারছে না। হঠাৎ শুনতে পেলাম একটা শিয়ালের ডাক। আমার সারা শরীর যেন শিরশির করতে লাগলো। এরই মধ্যে নিখিল একটা কথা বলে বসলো। ভাই জানিস, লোকে বলে ফরেস্ট বাংলোর আশেপাশে নাকি কিছু অশরীরী অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু সেটা যে কি তা কেউই জানে না। আমার বুকটা ছ্যাদ করে উঠল। নিখিল আমার অবস্থা বুঝেই বোধহয় প্রাণ খুলে বন্ধুকে ভয় পাওয়ানোর আনন্দে হাসল, কিন্তু নিখিলের হাসিটা আমার ঠিক ভালো ঠেকল না। আরে আজকের দিনেও তুই এইসব বিশ্বাস করিস? আরে এটা মডার্ন যুগ, ভূত প্রেত কিছুই ওসব হয় না। হঠাৎ প্রচণ্ড একটা ঝাঁকুনির সাথে গাড়িটা থেমে গেল। আমি আর নিখিল একে অপরের দিকে তাকিয়ে রইলাম হতবাক হয়ে। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সামনের দিকে গেলাম কি হয়েছে দেখার জন্য। আমাদের একটু অসাবধানতার ফলে একটা শিয়াল গাড়ির তলায় চাপা পড়েছে। শিয়ালটিকে খুব সাবধানে নিখিল বার করল, কিন্তু এবার নিখিলের আর আমার চমকানোর পালা। গাড়ির হেডলাইটের সামনে শিয়ালটাকে আনতেই একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। শিয়ালটার 3টে চোখ, একটা চোখ অবশ্য কপালে, আর পিছনের একটা পা নেই। তার থেকেও অবাক লাগলো এটা দেখে যে ওর গায়ে লাল ডোরা কাটা দাগ। ভয় যে আমি পাইনি সেটা বলবো না, কিন্তু আমার থেকে বেশি ভয় পেয়েছে নিখিল। হেডলাইটের আলোয় ওর দিকে লক্ষ্য করে বুঝলাম ওর মুখ শুকিয়ে গেছে, গা হাত পা কাঁপছে। এই অবস্থায় আমার ভীতু মনটাকে সাহসী করার আপ্রাণ চেষ্টা করলাম। তারপর বললাম, ভাই ভাই তুই একটু শান্ত হ। পৃথিবীতে এমন অনেক অদ্ভুত প্রাণী আছে যাদেরকে আমরা এখনো চোখেই দেখিনি। এ হয়তো তার মধ্যেই একটা। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। একটা মানুষই অন্য মানুষের থেকে দেখতে আলাদা হয়, আর এটা তো একটা প্রাণী। নিখিল দেখলাম একটু শান্ত হল। তারপর দুজনে মিলে শিয়ালটাকে রাস্তার এক কোণে সরিয়ে গাড়িতে উঠলাম। স্টার্ট দিয়ে বেরোনোর সময় রিয়ার ভিউ মিররে দেখলাম কয়েকটা বাচ্চা শিয়াল জড়ো হয়েছে রাস্তার ধারে। বুঝলাম তারা তাদের মাকে হারিয়েছে। বাংলোতে পৌঁছতে পৌঁছতে রাত 9টা বেজে গেল। বাংলোটা ছোট হলেও বেশ গোছানো। কাঠের সিঁড়ি দিয়ে কয়েক ধাপ উঠতেই একটা ব্যালকনি, তারপর বাঁদিকে ঘরে ঢোকার দরজা। একটা মাঝারি সাইজের ডাইনিং হলের ডান পাশের 2টো বড় রুম, আর বাম পাশের রান্নাঘর আর বাথরুম, সব মিলিয়ে বেশ সুসজ্জিত। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং হলে নরম সোফাতে গিয়ে বসলাম। ভাই তুই বস, আমি দেখছি রাত্রে কি খাওয়া যায়। আরে তুইও তো চাপ নিস না ভাই, যা হোক একটা হলেই হলো। তা তোর ঘরটা তো বেশ পরিপাটি রে, একা হাতে এইসব কি করে মেনটেন করিস? নিখিল একটু হাসল, তারপর রান্নাঘরের দিকে চলে গেল। ইতিমধ্যে আমিও পকেট থেকে মোবাইল বের করে বাবাকে জানিয়ে দিলাম যে আমরা পৌঁছে গেছি। তারপর হাতে কাজ নেই দেখে ডাইনিং টেবিলে রাখা খবরের কাগজ পড়তে আরম্ভ করলাম। আজকের খবরের কাগজ। নিখিলের বাংলোতে আসা থেকেই আমার কেন জানি না একটু মনটা খচখচানি হচ্ছিল। হতেই পারে পরিশ্রান্ত বলে আজে বাজে চিন্তা মাথায় আসছে। মন থেকে খচখচানিটা মুছে ফেললাম তখনকার জন্য। প্রায় 15 মিনিট পর আমার নাকে চিকেন কারির লোভনীয় সুগন্ধ এলো। মনটা যেন খানিকের জন্য নেচে উঠল। হাজারোক ফরেস্ট বাংলোতে এসেছি বলে কথা, আর ফরেস্ট বাংলোতে এসে মাংস খাবো না এটা কি হয়? কিন্তু পরক্ষণেই একটা খটকা লাগলো মনে। এত তাড়াতাড়ি কাঁচা মাংস রান্না হয় কি করে? পরক্ষণেই মনে হলো হয়তো আগে থেকে করা ছিল, এখন শুধু একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে হয়তো। কিন্তু তাও সন্দেহটা রয়েই গেল। ক্লান্ত ছিলাম বলেই বোধহয় ব্যাপারটাকে নিয়ে আর বেশি ভাবতে ইচ্ছে করেনি। খাওয়া দাওয়া সেরে নরম বিছানায় গা এলাতেই পাড়ি দিলাম ঘুমের জগতে।
ঘুম ভাঙল পরদিন সকালে। চোখ খুলে দেখি ঝলমলে রোদ আমার চোখকে আলো আধারির খেলায় মাতিয়ে তুলেছে। বুঝলাম বেশ গাঢ় ঘুমে রাত কাবার করেছি। ডাইনিং টেবিলে এসে দেখলাম নিখিল ইতিমধ্যে চা আর টোস্ট বানিয়ে ফেলেছে। গুড মর্নিং ভাই, তাড়াতাড়ি খেয়ে নে, শিকারে বের হব। শিকার তো এখন নিষিদ্ধ, তাহলে তুই? শিকার করা নিষিদ্ধ সেটা একেবারেই ঠিক কথা, কিন্তু ফরেস্ট অফিসারদের জন্য স্পেশাল নিয়ম বানিয়ে ছোট ছোট বনমুরগি বা খরগোশ জাতীয় প্রাণী শিকার করবার অনুমতি দেওয়া আছে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চটপট খেয়ে নে, বনমুরগি শিকারের উদ্দেশ্যেই বেরোবো আমরা, বুঝলি? অগত্যা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। নিখিলের কাঁধে দোনলা বন্দুক। নিখিল খুব ভালো শিকারী। একবার ওর মুখে শুনেছিলাম বহু বছর আগে ও নাকি এক গুলিতে অব্যর্থ নিশানায় একটা ফুর্তিবাজ এবং দুরন্ত বাঘকে ঘায়েল করে দিয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে শিকারটা আমি খুব একটা ভালো চোখে দেখি না। আমার মতে এই পৃথিবীতে সকলেরই বাঁচার অধিকার আছে, সে মানুষই হোক বা পশু পাখি। এইসব ভাবতে ভাবতে আমি বোধ হয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। জঙ্গলের রাস্তায় চলতে গিয়ে যা হয় তাই হলো। একটা লম্বা গাছের গুড়িতে হোঁচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম। নিখিল এতক্ষণ বোধহয় আমার অন্যমনস্কতা লক্ষ্য করছিল। এবার সে বলল, তুই তো শিকার পছন্দ করিস না, সেটা আমি জানি। তোকে জঙ্গলের মধ্যে নিয়ে আসবার প্রধান অন্যতম কারণ হলো এই মনোরম দৃশ্যটা উপভোগ করানো। তুই শহরে থাকিস, পাখিদের মিষ্টি গান আর গাছের পাতার সরসর শব্দ তুই খুব একটা বেশি শুনিসনি। তাই বলছিলাম তুই এই দৃশ্য উপভোগ কর, আর আমি ততক্ষণে চট করে বনমুরগির সন্ধানে বেরিয়ে পড়ি। 12টার মধ্যেই ফিরে আসবো। বলে নিখিল যেন জঙ্গলের মধ্যে উধাও হয়ে গেল। বোধহয় দূরে বনমুরগির দেখা পেয়েছে, শিকারীর চোখ তো। সূর্যের ঝলমলে রোদ গাছের পাতায় পড়ে এক মনোমুগ্ধকর সৌন্দর্যের সৃষ্টি করেছে। নিজের ওপর নিজেরই যেন খুব আফসোস হলো। এতদিন কেন বঞ্চিত ছিলাম এই মধুর সৌন্দর্য থেকে? যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য লুকিয়ে আছে এই জঙ্গলের মধ্যেই। জঙ্গলের আরও ভেতরে গেলে সৌন্দর্যের আরও নমুনা পাব, এই ভেবে জঙ্গলের ভেতর এগিয়ে গেলাম। কিছুক্ষণ বাদে সামনে একটা বড় বটগাছের নিচে ছায়ার মধ্যে বসলাম। আলো ছায়ার খেলা যতই দেখছি ততই যেন ছোটবেলার শেখা সেই কবিতা মনে পড়ে যায়। Once again I see this hedge rose, hardly hedge rose, little lines of sportive wood run wild, these pastoral farms. এইসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গিয়েছিল তা বুঝতে পারিনি। ঘোর কাটল নিখিলের ডাকে। ধরফর করে উঠে পড়লাম। নিখিলের হাতে দেখলাম একটা বড় বনমুরগি। ভাই, আর চিন্তা নেই, আজ দুপুরের খাওয়াটা বেশ ভালোই জমবে। জমে যাবে মানে? পুরো জমে ক্ষীর। সূর্যদেব এতক্ষণে মাঝ আকাশে পদার্পণ করেছে। আমরা বাংলোর দিকে রওনা হলাম। দুপুরের খাওয়া দাওয়াটা সত্যিই বেশ ভালোই জমল। তারপর ডাইনিং হলে বসে দুই বন্ধু গল্পে মেতে উঠলাম। কিছুক্ষণ গল্পগুজব করার পর নিখিল একটু গম্ভীর হয়ে বলল, আচ্ছা অনি, তুই কি সত্যি ভূতে ভয় পাস? হঠাৎ এই প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে গেলাম। এমনিতেই খুব একটা যে ভয় পাই না সেটা বলতে পারছি না। ভূত দেখবার কৌতূহল আমার আছে, কিন্তু তবুও কেন জানি না ভূতের নাম শুনলে গাটা একটু হলেও ছমছম করে, তাই আর কি। নিখিল খানিকক্ষণ চুপ করে বসে রইল। তারপর সে যেটা বলল তার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না আমি। ভূত হয়তো দেখা দিলেও দিতে পারে। মানে? আমি এবারে বেশ অবাক হলাম ওর কথা শুনে, কিন্তু মানেটা আর জানা হলো না। কারণ ঠিক তখনই নিখিলের ফোনটা বেজে উঠল। কল রিসিভ করার কিছুক্ষণের মধ্যে নিখিলকে একটা কাজে বেরিয়ে যেতে হলো। এদিকে আমার মনে কৌতূহল আরও বেড়ে গিয়েছিল। নিখিল ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে ভালোবাসত ছোটবেলা থেকে। ওর কথা কোনোবারই আমি এক চান্সে বুঝতে পারতাম না। প্রত্যেকবারই নিখিল আমার জন্য কথার মানে বের করে বুঝিয়ে দেয়। একটু দেরি হয় অবশ্য। এবারও ভেবেছিলাম নিখিলের সব কথার মারপ্যাচ নিখিল বুঝিয়ে দেবে, কিন্তু তার হলো কই। সেদিন অবশ্য নিখিলের ফিরতে একটু দেরি হয়েছিল, আর দুজনের মাথা থেকে এই প্রসঙ্গটাই একেবারে মুছে গিয়েছিল বোধহয়। কিন্তু এখন নিখিলের সব কথার উত্তর পেয়ে গিয়েছি।
শুধু একটা উত্তর এখনো পাইনি, আর কোনোদিন পাবও না। যাই হোক, আসল ঘটনায় আসি। আসল ঘটনা ঘটল বেশ কদিন পর। দিব্যি কাটছিল দিনগুলো। কখনো ভাবিনি একটা বিভীষিকাময় মুহূর্ত আমার জন্য অপেক্ষা করছে। সেদিন নিখিল আর আমি সন্ধ্যাবেলায় ফরেস্ট বাংলোর ব্যালকনিতে বসে চা খেতে খেতে ছেলেবেলার গল্প করছি। হঠাৎ একটা শিয়ালের ডাক আমরা শুনতে পেলাম। জঙ্গলের শিয়ালের ডাক নতুন কিছু নয়, কিন্তু এই ডাকটা আর 5টা শিয়ালের থেকে একটু বিকট আর তীব্র। এই তীব্র ডাক বেশিক্ষণ কানে নেওয়া গেল না। ডাকটি শুনে মনে হলো শিয়ালটা যেন কোনো বিষয়ে চঞ্চল হয়ে পড়েছে, হয়তো কাউকে আক্রমণ করবে। কিন্তু এই শিয়ালের ডাক আর কানে নেওয়া যায় না, এতটাই বিকট সেই চিৎকার। নিখিল আর আমি অগত্যা বের হলাম ব্যাপারটা কি তা দেখার জন্য। নিখিল ওর বন্দুকটাও নিল সঙ্গে করে। তারপর ঝোপঝাড় পেরিয়ে মোবাইলের টর্চ জ্বালিয়ে হাঁটতে হাঁটতে আমরা বাংলোর পেছন দিকটা গেলাম। সেখান থেকেই শিয়ালের ডাকটা বেশি আসছিল। দেখলাম ঝোপঝাড়ের মধ্যে দিয়ে কি যেন একটা উঁকি মারছে। নিখিলও বন্দুক উঁচিয়ে ঠিক সেই দিকেই তাক করেছে। আর ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে যে প্রাণীটা বেরিয়ে এলো তাকে দেখে নিখিলের কি হয়েছিল মনে নেই, তবে আমার শির দ্বারা বেয়ে একটা শিহরণ বয়ে গেল। আমার সামনে দাঁড়িয়েছিল একটা শিয়াল। এ তো সেই শিয়ালটা যে কদিন আগে নিখিলের গাড়ির নিচে চাপা পড়ে মারা গিয়েছিল। না, কোনো সন্দেহ নেই। টর্চের আলোয় স্পষ্ট দেখতে পেলাম সেই 3টে চোখ, 3টে পা, আর গায়ে সেই লাল লাল ডোরাকাটা দাগ। শিয়ালটির মুখের দিকে টর্চের আলো ফেলতেই পিলে চমকে উঠল আমাদের। দাঁতগুলো বের করে যেন বিদ্রুপের হাসি হাসছে শিয়ালটা, যেন বলছে প্রতিশোধ নেব, প্রতিশোধ। পর মুহূর্তেই একটা ঝপ শব্দে পেছন ফিরে তাকাতেই দেখি নিখিলের হাত থেকে বন্দুকটা মাটিতে পড়ে গেছে। ওর মুখ এখন ফ্যাকাশে। আচম্বিতে শিয়ালটির তীব্র কর্কশ ডাক শুনে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। শরীর কাঁপতে লাগল, হাত থেকে ফোনটা পড়ে গেল। পরক্ষণেই সামনে তাকিয়ে যা দেখলাম তাতে আমার সারা গা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দেখলাম কয়েক হাজার ফসফরাসের বিন্দু বিন্দু আলো আমাদের ঘিরে রয়েছে। আসলে সেগুলো ফসফরাস নয়, শিয়ালের দল। সন্ধ্যার অন্ধকারে যেন এক মায়াবী রূপ ধারণ করেছে এই হাজার হাজার শিয়ালের হলদেটে চোখ। তারপর সেই সব শিয়ালই একসঙ্গে ডেকে উঠল একই সুরে। সেই সময় মনে হলো পৃথিবীর সমস্ত মৃত মানুষ যেন তাদের কষ্টকে ফুটিয়ে তোলার জন্য মরা কান্নার মাধ্যমে নিজেদের হালকা করার চেষ্টা করছে। তারপরেই একটা পরিবর্তন লক্ষ্য করলাম। আগুনের ভাটার মতো চোখগুলো আস্তে আস্তে নড়তে আরম্ভ করল। প্রথমে ভেবেছিলাম শিয়ালগুলো হয়তো অন্ধকার থেকে বেরিয়ে আসবে আমাদের ভক্ষণ করার জন্য। তারপর দেখলাম ফসফরাসের বিন্দুগুলো একটা নির্দিষ্ট জায়গায় ঘুরপাক খাচ্ছে। আমি ভয়ে পিছিয়ে এলাম নিখিলের কাছে। এরপরেই দেখলাম সবগুলো ফসফরাসের বিন্দু যেন কোনো এক মায়া বলে একসঙ্গে মিশে গিয়ে এক উজ্জ্বল হলদেটে গোলকের সৃষ্টি করেছে। কি উজ্জ্বল জ্যোতি, তাকাতেই পারছি না। চোখ যেন এবার ঝলসে যাবে। জ্বলন্ত আগুনের ওপর দাঁড়ালে যেমনটা অনুভূতি হয় তেমনই হচ্ছে আমার আর নিখিলের সাথে। আর চোখ খুলে রাখতে পারছি না। গা হাত পা অসহ্য যন্ত্রণা করছে। চোখের সম্পূর্ণ অন্ধকার দেখার আগে দেখলাম হলদেটে গোলকটা আমাদের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। সারা শরীর যেন পুড়ে যাচ্ছে সেই আলোতে। এবারে সম্পূর্ণ অন্ধকারে নেমে এলো আমার চোখে। জ্ঞান যখন ফিরল তখন ভোর ভোর হবে। আমি উঠতে গিয়ে বুঝতে পারলাম গায়ে প্রচণ্ড ব্যথা। পাশ ফিরে দেখি নিখিল তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। গা হাত পা পুরো ফ্যাকাশে। বহু কষ্টে উঠে দাঁড়ালাম। পা ফেলে হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল। গায়ে এতটাই ব্যথা যেন মনে হয় শরীরের সমস্ত হাড়ে কেউ পিটিয়েছে।
নিখিলের অবস্থা আরও খারাপ। ওর সারা দেহ রক্তশূন্য হয়ে গিয়েছে। ওকে হাসপাতালে না নিয়ে গেলে আর ওকে বাঁচানো যাবে না। শরীরের যতটুকু জোর ছিল সবটুকুই একত্র করে টলতে টলতে নিজের শরীরটাকে টেনে নিয়ে গেলাম নিখিলের কাছে। নিখিলের প্যান্টের পকেট থেকে গাড়ির চাবিটা বের করার চেষ্টা করলাম, কিন্তু প্যান্টে হাত দিতে গিয়ে আঁতকে উঠলাম। নিখিলের গা অস্বাভাবিক রকম ঠান্ডা। ভাবলাম হয়তো নিখিলের গায়ে শিশির পড়েছিল, তাই এমন ঠান্ডা হয়ে গিয়েছে। নিখিলকে যেভাবেই হোক হাসপাতালে নিয়ে যেতেই হবে। সারা শরীরের প্রবল ব্যথা সত্ত্বেও নিখিলের ডান হাতটা কোনো রকমে আমার কাঁধে জড়িয়ে নিজেকে আর নিখিলকে টানতে টানতে কিভাবে যে গাড়ির সামনে এলাম তা বোঝাতে পারবো না। কোনো রকমে গাড়ির লক খুলে নিখিলকে ব্যাক সিটে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসলাম। স্টার্ট দিয়ে কিছু দূর এগোতেই এবারে আমার চোখের দৃষ্টি হঠাৎ ঘোলাটে হতে শুরু করলো। তাও কোনো রকমে হাইওয়েতে এসে গাড়ির মুখ হাসপাতালের দিকে ঘুরিয়ে অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। আমি আর ভালো করে দেখতে পাচ্ছি না। হাসপাতাল এখনো প্রায় 3 কিলোমিটার দূরে। আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। রাস্তা আর দেখতে পাচ্ছি না। মাথায় অসহ্য যন্ত্রণা করছে। তারপর একটা ধাক্কা, আর কিচ্ছু মনে নেই। এবারে জ্ঞান ফিরল যখন, তখন আমি একেবারে হাসপাতালের বেডে শুয়ে। একজন ডাক্তার আমার কাছে এসে বললেন, এখন কেমন বোধ হচ্ছে? আপনি রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়েছিলেন। একজন লোক আপনাকে ওই অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে আসেন। আমি কথা বলতে গিয়ে বুঝলাম কথা বলতে খুব কষ্ট হচ্ছে। যথাসম্ভব চেষ্টা করে বললাম, আমার বন্ধু এখন কেমন আছে? আপনার সঙ্গে তো আর কাউকে আনেননি উনি। তা আপনার বন্ধুর নাম কি? নিখিল, নিখিলেশ ব্যানার্জি। নিখিল ব্যানার্জি? উনি তো 15 দিন আগে মারা গিয়েছেন। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ওনাকে বাংলোর পেছনে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে যখন আনা হয় ওনাকে, তখন ওনার অবস্থা আপনার মতোই ছিল, নিউমোনিয়া। সারা গায়ে খুব কম পরিমাণে রক্ত ছিল। যদিও সাময়িক জ্ঞান ফিরেছিল, তখন উনি বারবার আপনার নাম ধরে ডাকেন। তারপর শেষবারের মতো জ্ঞান হারালেন। ডাক্তারের কোনো কথা আমার কানে আর ঢুকছিল না। তখন শুধু নিখিলের একটা কথাই আমার কানে বাজছিল। সে একবার বলেছিল যে আমাকে ভূত দেখা দিলেও দিতে পারে। এখন তার মানে পরিষ্কার বুঝে গেছি, নিখিল আমার প্রাণের বন্ধু ছিল। তাই নিখিলের শেষ ইচ্ছে ছিল আমি যেন তার রহস্যময় মৃত্যুর সাক্ষী থাকি। ওর মৃত্যু হয়েছে মায়াবী শিয়ালের মায়াজাল। এই শিয়াল একবার যাকে দেখা দেয় তাকে তার দলে টেনে নেয় চিরদিনের জন্য। নিখিল যখন প্রথম এইখানে ট্রান্সফার হয়ে আসে, আগের ফরেস্ট অফিসার রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। আমি জানি এই মায়া শিয়ালের দলে আরও অনেক নিখিল আছে যারা এই মায়া মন্ত্রের দাস হয়ে রয়েছে। আর এবার আমার পালা। তাই এই গল্প যদি তোমাদের কারো হাতে পড়ে তাহলে জানবে এই পৃথিবীর মধ্যে এখনও অনেক রহস্য আছে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। আর কখনো এদিকে এসো না, কারণ মায়া শিয়ালের কবলে একবার পড়লে তোমার আর নিস্তার নেই। শুধু একটাই প্রশ্নের উত্তর আমি এখনও পেলাম না, আর কখনো পাবও না। সেটা হলো, নিখিলকে সেদিন দুপুরে কে ফোন করেছিল, আর কেনই বা সে বেরিয়ে গিয়েছিল সেদিন। আর লিখতে পারবো না। শরীর প্রচণ্ড খারাপ লাগছে। ইতিমধ্যে মা বাবাও চলে এসেছে আমাকে দেখতে, কিন্তু আমাকে নিখিল ডাকছে। কানের মধ্যে শুধুই ফিসফিসিয়ে বেজে চলেছে তার কথাগুলো। হয়তো সেখানে তার কাছে গিয়েই এই প্রশ্নের উত্তর পাবো আমি। যন্ত্রণায় যেন ফেটে যাচ্ছে শরীরের প্রতিটা শিরা উপশিরা। আর পারছি না লিখতে, শুধু নিখিলের গলা শুনতে পাচ্ছি। অনি, আয় অনি, আমি এখানে একা, একদম ভালো লাগছে না। তুই চলে আয় অনি, তারপর দুজনে মিলে আবার নতুন করে জীবন শুরু করব।